চারিদিকে ফজরের আজান হচ্ছে। অ্যাকচুয়ালি আমি রাত্র 11টা অথবা 12টার দিকে এই বছর যে ফাইন্যান্স বিল যেটা আছে 26-27-এর, সেটা নিয়ে বসছিলাম। তো রাত্র কিভাবে শেষ হয়ে গেছে বলতে পারবো না। কি কি পরিবর্তন আছে ফাইন্যান্স বিলের মধ্যে, বিশেষ করে আমি যে সেক্টরে কাজ করি, ইনকাম ট্যাক্স, সেটার মধ্যে কি কি পরিবর্তন আছে সেটা নিয়ে বসে রাত্র শেষ করলাম। তো এখানে কিছু আশাবাদী হওয়ার মতো বিষয় আছে, মানে ভালো বিষয় কিছু আছে, খারাপ বিষয় যেগুলো না হওয়াটাই ছিল বেটার। কিছু পরিবর্তন আমার কাছে দৃষ্টিকটু লেগেছে। তো প্রথমেই হতাশার বিষয়টা বলে নেই। আমি ব্যক্তিগতভাবে হতাশা প্রকাশ করতেছি। এটা নতুন আইন, 2023 সালের আইন। এই যে বইটা আমার কাছে এখনো আছে, বইয়ের অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে। তো আমি প্রথম দিকে বছরের মানে যখন আইনটা পাস হয়েছিল তখন কিনেছিলাম। তো এখন এটা পরিবর্তন হয়ে গেছে অনেক কিছু, নতুন অনেকগুলো ধারা সংযোজন হয়েছে। তো এই ধারা সংযোজনের বিষয়টা আমার কাছে দৃষ্টিকটু মনে হয়েছে। নতুন ধারাটা কি কারণে, মনে করেন দণ্ডবিধিতে নতুন ধারা সংযোজন হওয়াটা স্বাভাবিক, 1860 সালের আইন। এটা অনেক পুরাতন, নতুন অনেক অফেন্স আসছে সমাজের মধ্যে, সেগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য নতুন ধারা সংযোজিত হতেই পারে। কিন্তু একটা আইন 3 বছর আগে করা, 23 সালে পাশ করা, তো ওই আমলারা তো এখনো চাকরি করতেছে। যে সকল আমলা, সরকার না হয় চেঞ্জ হয়েছে, পালিয়ে গেছে, আইন তো তৈরি করে আমলারা। এই সরকারের যে রাজনীতিবিদ যারা আছে তারা রাজনীতি করে সময় পায় না, আইন নিয়ে গবেষণা করবে কতক্ষণ? আইন তো একটা বিজ্ঞানের মতো, একটা গাণিতিক বিষয়, একটার সাথে আরেকটা সমন্বয় করে তৈরি করতে হয়। তো একটা বেসিক স্ট্রাকচার দ্বারা করানো, এটার মধ্যে পরিবর্তন হবে, এটা স্বাভাবিক। ট্যাক্স আইনটা পরিবর্তনশীল, কিন্তু ধারা নতুন সংযোজন করে পরিবর্তন করতে হবে, এই বিষয়টা আমার কাছে প্রশ্নবিদ্ধ মনে হয়েছে। সাধারণ মানুষ এইভাবেই আইন বুঝে না। এমনি আইনজীবীর কাছে গিয়ে আইন বোঝার প্রয়োজন হয়, সেখানে এত কঠিন করা অথবা এত গ্যাঞ্জাম লাগানো, সেটা আমার কাছে দৃষ্টিকটু মনে হয়েছে। এটা করা ঠিক হয় নাই। এটাকে পুরাতন ধারাগুলাকেই সংশোধন করে কিভাবে পলিশ করা যেত সেটা চিন্তা করার দরকার ছিল। তো যাই হোক, এই বিষয়টা একটা আমাদের বিষয়, মানে আমরা যারা প্র্যাকটিস করি তাদের জন্য বিষয়টা। যারা সাধারণ মানুষ তারা দেখে গেছে কি পরিবর্তন হলো, আইনজীবীকে প্রশ্ন করে, আগেও প্রশ্ন করতে এখনো করবে। তো পরিবর্তনগুলোর মধ্যে পজিটিভ পরিবর্তন আমার দৃষ্টিতে যেটা আসছে, সেটা হচ্ছে যে ট্যাক্স ফেরত দিবে নাকি সরকার, এটা কিভাবে দিবে, এটা লেখা আছে অ্যাকাউন্টের মধ্যে ফেরত দিবে। এটা পজিটিভ একটা সাইন। উন্নত কান্ট্রিগুলোর মধ্যে একটা বেসিক প্র্যাকটিস এই কাজটা হয়ে থাকে। আহ, বছরের প্রথম দিকে অথবা আপনার স্যালারি থেকে যে কোনো পারপাসে সরকার ট্যাক্সটা কেটে নিয়ে যায়। কাটার পর ইয়ার এন্ডিং এ যখন আপনি রিটার্ন সাবমিট করবেন, আপনার যত টাকা ট্যাক্স হয়েছে সেটা রেখে বাকি টাকাটা আপনাকে রিফান্ড করবে। তো বাংলাদেশে রিফান্ডের সিস্টেমটা ছিল না। এটা পরবর্তীতে অ্যাডজাস্টমেন্টে যাওয়া যেত। মনে করেন গত বছর আপনার অলরেডি ট্যাক্স উৎসে কর কাটা হয়েছে 20,000 টাকা, কিন্তু আপনার ট্যাক্স ওভারঅল মিলে আসছে হচ্ছে 10,000 টাকা। তো বাকি 10,000 টাকা আপনি আর ফেরত পেতেন না। আমরা করতাম কি, এর পরের বছর এটাকে অ্যাডজাস্টমেন্টে যেতাম। কিন্তু এখন থেকে নাকি সরকার এটাকে ফেরত দিবে। কারণ কোন সিস্টেমে কিভাবে দিবে সেটা হয়তো সিস্টেম ডেভেলপ একটা করতেছে সরকার, সেটা আমরা পরে কিছুদিনের মধ্যে জানতে পারবো। তো এই বিষয়টার একটা পজিটিভ পরিবর্তন। এছাড়া নেগেটিভ পরিবর্তনের ছড়াছড়ি। নেগেটিভ পরিবর্তন হচ্ছে যে আম, আমার কাছে কালো টাকা সাদা করার যে অপশনটা আগে ছিল, মানে প্রিভিয়াস সরকারের আমলে, মাঝখানে আম, নতুন সরকার ইন্টারিম গভর্নমেন্ট আসার পর এগুলা চেঞ্জ করা হয়েছে, বাদ দেওয়া হয়েছে অনেক কিছু। ইতিপূর্বে যেগুলো ছিল ওইগুলো আমার কাছে মনে হচ্ছিল যে দরকার। বাংলাদেশ থেকে টাকাগুলো বিদেশে নেওয়ার চেয়ে বাংলাদেশের মধ্যে যদি কোনোভাবে না কোনোভাবে হোয়াইট হয়, সেটা একটা ইফেক্টিভ, অর্থনীতিতে একটা প্রভাব ফেলবে। তো কালো টাকা সাদা করার যেই ওয়ে গুলো, সেগুলোকে একটা রাখা হয়েছে যে আপনি দলিল করবেন। যদি 5 কোটি টাকা দিয়ে একটা জমি বিক্রি করেন, আপনি 1 কোটি টাকা দলিল করলেন, বাকি 4 কোটি টাকা প্রদর্শন করলেন না। তো এখন যদি আপনার কাছে মনে হয় প্রদর্শন করা দরকার, সেক্ষেত্রে 20% ট্যাক্স দিয়ে আপনি এটা প্রদর্শন করতে পারবেন। মানে আমি বুঝি না এটা কোন বুদ্ধিতে অথবা কোন প্ল্যানিং এ এই কাজটা করছে। এটা কি আবাদত নাকি, ট্যাক্স দেওয়া কি আবাদত? যে মানুষে স্পিরিচুয়াল দিকটা চিন্তা ভাবনা করে যে আমি হেদায়েত হয়ে গেলাম, আল্লাহর রাস্তায় ফিরে আসলাম, যে আমি একটা ভুল করছি, ট্যাক্স ফাঁকি দিছি, আমি ট্যাক্সটা দিয়ে দিই। এটা তো এরকম না, ইবাদত না। ঠিক আছে, সে টাকাটাকে অন্য কোথাও বিনিয়োগ করবে, সর্বাত্মক চেষ্টা করবে যে এটাকে লুকিয়ে ফেলার। যদি না পারে সেই ক্ষেত্রে সে হয়তো হয়তো দিতে পারে। তো দিবে না যে একবার, আমি না করতেছি না, হয়তো দিতে পারে যদি ধরা খাওয়ার সম্ভাবনা মানে 99% হয়ে গেছে আর বাসার কোনো রাস্তা নেই। সেই ক্ষেত্রে সে এটার 20% ট্যাক্স দিয়ে বাঁচার চেষ্টা করবে। তো এইটা কতটুকু এফেক্টিভ হবে আমি জানি না। তো ইতিপূর্বে
আগে পার স্কোয়ার মিটার হিসাব করে টাকা বিভিন্ন এলাকার জন্য আলাদা আলাদা একটা রেট ছিল, গ্রামের জন্য একটা রেট ছিল, সিটি কর্পোরেশনের জন্য একটা রেট ছিল। এই বিষয়টা আমার কাছে মনে হয়েছিল যে ভালো, ইফেক্টিভ। কারণ হচ্ছে কি, আহ, যখন অবকাঠামো উন্নয়ন হয়, আলটিমেটলি আপনার আহ, অর্থনীতিতে কোনো না কোনো ভাবে টাকাগুলো ঢুকে বাংলাদেশের জিডিপির মধ্যে। আপনি যদি একটা বাড়ি করেন দৃশ্যমান বিনিয়োগ, সেই ক্ষেত্রে যদি এসব প্রশ্ন করেন যে টাকাটা কোথায় থেকে পাইছে, যদি হালাল ভাবে সে ইনকাম করছে, একজন ডাক্তার হালাল ভাবে ইনকাম করছে, সে তখন ওই সঠিকভাবে ট্যাক্স না দেওয়ার কারণে আটকে যাবে। যদি আপনি এখানে পার স্কোয়ার মিটার দিয়ে, যে 1 মিটার মানে 200 মিটারের কম হলে আগে যেরকম ছিল, যে 200 মিটারের কম হলে একরকম রেট, 200 মিটার বেশি হলে একরকম, তো সে এই রেটটা একটা স্পেশাল ডিসকাউন্টে সে ট্যাক্সটা দিয়ে দিত। আমি অনেককেই জানি যে এভাবে দিয়ে দিত, তা টেনশন নিয়ে থাকার চেয়ে। তো এখন আপনি এটাকে এইভাবে এটাকে ইন্ট্রোডিউস করতে পারতেন, যে যেটাকে 20% রাখছেন, সেটাকে এভাবে না রেখে। কিন্তু এখানে সবচেয়ে খারাপ জিনিস চোখে পড়ছে, সেটা হচ্ছে যে রিয়েল এস্টেট বিজনেসটাকে ধ্বংস করার জন্য মনে হচ্ছে যে সরকার উঠে করে লিখছে। এখানে 15% সাইনিং মানি, অথবা এখান থেকে যা লাভ পাবে রিয়েল এস্টেট কোম্পানি, যাকে যার কাছ থেকে জমি নিচ্ছে তাকে যা দিচ্ছে তার মধ্যে থেকে 15% ট্যাক্স দিতে হবে সরকারকে। তো এটা এমন হতে পারে, মানে একটা উদাহরণ দিলে, মনে করেন একজন ব্যক্তি একটা জমি কিনছে, সে মারা গেছে, তার ওয়ারিশরাই জমির মালিক হয়েছে। সে টাকাওয়ালা ছিল, এই কারণে জমি কিনছে। তো তার ওয়ারিশরা এখন ওই জমির উপরে ডিপেন্ড, তাদের কোনো মানে অতিরিক্ত ইনকাম নেই। সেক্ষেত্রে সে যদি এই জমিটা কোনো ডেভেলপারকে দেয়, এখানে যদি একটা বাড়ি করে দেয়, সে 40-60-তে পাইতে পারে, তো অথবা 50-50-তে পাইতে পারে। তো এখানে তার কাছে তো ক্যাশ টাকা না থাকাটা স্বাভাবিক, থাকলে তো সে নিজেই বিল্ডিং করতো। সেখানে সে যদি 15% ট্যাক্স দেওয়া লাগে, সেক্ষেত্রে তো সে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে। সে যদি 10টা ফ্ল্যাট পায় একটা বিল্ডিং থেকে, তো 10টা ফ্ল্যাটের দাম যদি 10 কোটি হয়ে থাকে, তার ট্যাক্স আসবে 1.5 কোটি টাকা। সে 1.5 কোটি টাকা কোথায় থেকে দিবে? তার কাছে 1.5 কোটি টাকা থাকলে তো সে বিল্ডিং করাই শুরু করে দিত। এটা মানে আমার কাছে কি কোন ধরনের চিন্তা ভাবনা থেকে করছে, রিয়েল এস্টেট কোম্পানিকে ধ্বংস করার জন্য মনে হয় টার্গেট করা হয়েছে, আমার কাছে এটা মনে হয়। কারণ হচ্ছে যে রিয়েল এস্টেটের অলরেডি এনিমি যারা আছে, যেমন এনিমি হচ্ছে কি যৌথ মালিকানাধীন বিল্ডিং যেগুলো, এগুলো হচ্ছে রিয়েল এস্টেট কোম্পানির শত্রু। তো এখন তারা প্রমোটেড হবে, কারণ তাদের তো ট্যাক্স বিভিন্নভাবে ফাঁকি দেওয়া হয়। আপনাকে তাদের ফাঁকি দেওয়ার সিস্টেম গুলো বললে অবাক হবেন। তারা জমির দলিল করে, আর বিল্ডিং বানাইছে যে বিল্ডিংটা দেখা গেছে যে একটা বন্টন নামা দলিল করে যে কে কোন ফ্ল্যাটের মধ্যে থাকবে। আর এই জমির দলিল দিয়ে তারা জমি হিসাবেই তাদের ট্যাক্স ফাইলের মধ্যে প্রদর্শন করে। মানে কালের পর কাল চলতে থাকে যে এখানে আমার একটা জমি আছে, যতদিন পর্যন্ত ধরা না খায় ততদিন পর্যন্ত এভাবে চলে। এতে করে সরকার ট্যাক্স পাচ্ছে না, ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো রিয়েল এস্টেট কোম্পানিগুলো যখন রেজিস্ট্রেশন করে, তারা তো ফ্ল্যাটের রেজিস্ট্রেশন দেয়। সেখানে সাধারণ জমির পরিমাণ পরিমাণের উপরে যদি ফ্ল্যাট করতো, সেই ক্ষেত্রে কিন্তু সরকার যেই ট্যাক্স পায়, ফ্ল্যাটের রেজিস্ট্রেশনের কষ্ট একটু বেশি। ঠিক আছে, তো এই ক্ষেত্রে তো সরকার লাভবান হতো। আমার কাছে মনে হচ্ছিল যে এই খাতটাকে বিশেষভাবে প্রণোদনা দেওয়ার দরকার ছিল। এছাড়াও লক্ষণীয় আরো কিছু পরিবর্তন, যেমন সময়ের পরিবর্তন। আপনি চাইলে এখন সারা বছর রিটার্ন দিতে পারবেন। আম, বছরটাকে 4টা স্ল্যাবে ভাগ করছে প্রথম দিকে। আমি মানে একবার পড়ছি সম্পূর্ণ বিলটা, মানে আমার যে সেক্টরটা আছে সেটা নিয়ে। তো আমি ম্যারাথন, এটা কিন্তু একবারে গুছানো আলোচনা না হওয়াটা স্বাভাবিক, কারণ হচ্ছে একবারের পড়া সারা রাত্রে। তো এখানে দেখলাম যে 4টা যে ডেট করছে, সেই ডেটের মধ্যে প্রথম স্ল্যাবটার মধ্যে যদি কেউ রিটার্ন দেয়, তাহলে থেকে 5% অথবা 25,000 টাকার মতো, যেটা ছোট, ওই পরিমাণ একটা প্রণোদনা দেওয়া হবে। তারপর পরবর্তী স্ল্যাবে হয়তো প্রণোদনা দেবে না, তারপর একটু জরিমানা শুরু হবে, এরপরে একবারে মানে সম্পূর্ণ ভয়ানক রূপের জরিমানা হবে লাস্ট স্ল্যাবে, এরকম কিছু একটা। এই বিষয়টা ভালো লাগছে। দেখা গেছে যে আমরা ট্যাক্স রিটার্ন যারা প্রস্তুত করে সাবমিট করে দিই, আমরা নভেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এই সময়টা পাগল হয়ে যেতে হয়। মানে সকল ক্লায়েন্ট এসে হাজির হয়, যাদের ট্যাক্স আছে তারাও দিতেছে, যাদের ট্যাক্স নাই তারাও দিতেছে, যাদের কাছে কাটা হয়েছে তারাও দিচ্ছে। তো এখন এটা ভাগ হওয়ার কারণে যাদের ট্যাক্সের পরিমাণ বেশি, আমরা এটা চেষ্টা করবো প্রথম দিকে দিয়ে দেওয়ার জন্য, তাকে কিছু কম টাকা ট্যাক্স দেওয়ার জন্য। যার ট্যাক্সের পরিমাণ কম, তাকে আমরা কিছুদিন পরে দেবো বললেও দেখা গেছে যে একজন ব্যক্তি 3,000 টাকা, 4,000, 5,000 টাকা ট্যাক্স দেওয়া লাগে, 5,000 টাকা ট্যাক্স দিবে। তো সেই ক্ষেত্রে তাকে প্রণোদনা দিলে বা কত টাকা এটা দিবে, ঠিক আছে, তো তারটা একটু পরে দিলেও হচ্ছে। ঠিক আছে, তো এরকম স্ল্যাবে আমরা ভাগ করে নিতে পারবো কাজগুলা, বছর সারা বছরের মধ্যে ডিস্ট্রিবিউশন হবে। এতে আমাদের প্রেশারটা একটু কমছে, সরকারও তার অর্থনীতিতে যেই ট্যাক্সের প্রভাবটা আছে সেটা অল্প সময়ের মধ্যে পাবে। এটা একটা পজিটিভ সাইন। এছাড়া আমার কাছে আর মনে রাখার মতো, মনে করার মতো আর কিছু পরিবর্তন আমার কাছে মনে নেই। আরো অনেক পরিবর্তন হয়েছে যেগুলো মনে রাখার মতো না।
রেয়াতের বিষয়টা একটা আছে পরিবর্তন, রেয়াতটা কমানো হয়েছে। আগে 15% দেওয়া হতো, এখন 10% এবং 10 লাখ টাকা সর্বনিম্ন থেকে 7.5 লাখ টাকা করা হয়েছে। এটা একটা কমানোর বিষয়, সেটা কমিয়েছে। আমার কাছে মনে হচ্ছে যে 5% রেয়াত যেটা দিত সেটা ওই প্রথম দিকে দিলে প্রণোদনা 5%-এর মধ্যে সমন্বয় করছে আর কি। যাই হোক, আশা করি আপনাদের কাছে বিষয়গুলো পরিষ্কার। এই আলোচনাটা একটু অগোছালো, তো এখন আহ, আমার কাছে যতটুকু মনে আসছে সে বিষয়গুলো নিয়ে আলোচনা করছি। স্পেসিফিক বিষয়গুলো নিয়ে আমরা পরে বিস্তারিত আবার আলোচনা করব। শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।